কিন্তু বিনোদিনীর গল্পটা যখন আমার কাছে নিয়ে আসে, প্রথমে তো আমি শক ছিলাম যখন আমায় বললো যে তোমাকে আমি আমার বিনোদিনী হিসাবে দেখছি। আমিও জিজ্ঞেস করলাম যে কিভাবে, কি ভাবছো তুমি? অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवाल-কে 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। बुधवार को महानगर के हाथीबगान स्थित विनोदिनी थिएटर में रुक्मिणी मैत्रा अभिनीत फिल्म विनोदिनी का स्पेशल पोस्टर लॉन्च किया गया। यह फिल्म मशहूर नाट्य व्यक्तित्व विनोदिनी दासी की जीवनी पर आधारित है। इस फिल्म में रुक्मिणी मैत्रा के अलावा चंदन रॉय सान्याल, ओम साहनी और कौशिक गांगुली को अभिनय करते देखा जाएगा। फिल्म आगामी 23 जनवरी 2025 को सभी सिनेमाघरों में रिलीज होगी। सबसे दिलचस्प बात तो यह है कि जिस थिएटर पर फिल्म की पोस्टर लॉन्चिंग कार्यक्रम का आयोजन किया गया था, उस थिएटर का नाम पहले स्टार थिएटर था। कुछ समय पहले रुक्मिणी मैत्रा ने मुख्यमंत्री ममता बनर्जी से आग्रह किया था कि इस थिएटर का नाम क्यों न विनोदिनी दासी के नाम पर रखा जाए, क्योंकि इस थिएटर के निर्माण में उन्होंने महत्वपूर्ण भूमिका निभाई थी। मुख्यमंत्री ने उनकी बात रख ली। मुख्यमंत्री ममता बनर्जी ने सोमवार को घोषणा की कि हाथीबगान स्थित स्टार थिएटर का नाम बदलकर विनोदिनी थिएटर रखा जाएगा। आपको बता दें, विनोदिनी दासी बंगाली थिएटर की पहली प्रसिद्ध अभिनेत्री थी जिन्होंने 26 की उम्र में ही अभिनय छोड़ दिया था, लेकिन तब तक उन्होंने काफी लोकप्रियता अर्जित कर ली थी। रंगमंच विद्वानों का कहना है कि विनोदिनी दासी ने मूल स्टार थिएटर की स्थापना में महत्वपूर्ण भूमिका निभाई थी, जो बीडन स्ट्रीट पर स्थित था, लेकिन 1931 में सेंट्रल एवेन्यू के विस्तार के लिए इसे तोड़ दिया गया था। पोस्टर लॉन्चिंग कार्यक्रम के अवसर पर निर्देशक रामकमल मुखर्जी, रुक्मिणी मैत्रा, संगीत निर्देशक सौरेंद्र सोमोजी सहित कई गण्यमान्य लोग मौजूद थे। मौके पर रामकमल मुखर्जी और रुक्मिणी मैत्रा ने फिल्म के बारे में विस्तार से बताया। आगामी 23 জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিনোদিনী, আর এই ছবির যিনি পরিচালক নন আদার দেন রামবাবু আমাদের সাথে উপস্থিত। প্রথমে তো সাধুবাদ জানাই এরকম একটা প্রজেক্ট নেওয়ার জন্য। একটা পিরিয়ডিক ফিল্ম, এটাকে ইনকর্পোরেট করা মানে নট এ জোক। কিভাবে তুমি এটাকে ইনকর্পোরেট করলে? ইনকর্পোরেট মানে এটা তো একটা গল্প যেটা অনেকদিন বলা ডিউ ছিল, মানে অনেকেই বলতে পারে, অনেকে বলার চেষ্টা করেছে, হয়তো তারাও হয়তো পারেনি। কারণ আমি বললাম যে আমি যখন বলার চেষ্টা করেছি আমি প্রচুর বাধা ফেস করেছি, অতিক্রম করে জিনিসটা বানাতে পেরেছি। তো এই গল্পটা বলা হয়নি। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমি হয়তো লাকি যে আমি বলতে পারলাম, কিন্তু এই গল্পটা তো ডিউ ছিল, মানে কেন বলা হয়নি সেটাই বরঞ্চ আপনাদের প্রশ্ন করা হচ্ছে যে এত বছর ধরে বিনোদিনীর উপর সিনেমা হয়নি কেন। ওই যে যেটা আমরা শুনতে পারলাম যে ওমেন সেন্ট্রিক ফিল্মের কোনো মানে গ্রহণযোগ্যতা নেই, রাদার এটা বলা যেতেই পারে। কেন তুমিও বলেছো যে 2 বছর ধরে তুমি ট্রাই করার পর লাস্টের স্ক্রিপ্টটা তুমি সাবমিট করে দিয়েছো রুক্মিণীকে, তারপরেই এটা ফর্মুলেট করে এবং আজকে আমরা পোস্টার দেখতে পাচ্ছি। একদমই কারণ আমার মনে হচ্ছিল কারণ না কারণ মানে এই জিনিসটা যদি আমার মধ্যে না থাকতো তাহলে হয়তো
সিনেমাটা হতো না। মানে আমি পারছি না, কেউ বানাক, মানে এই স্যাক্রিফাইসটা কে করবে যে আমার স্বপ্নটা অন্য কেউ করুক। কিন্তু সিনেমাটা হওয়াটা খুব জরুরি ছিল আমার কাছে। বরাবরই ডে 1 থেকেই ছিল যে দ্য ফিল্ম নিডস টু বি মেড, হু ইজ মেকিং ইজ সেকেন্ডারি, কে বানাচ্ছে সেটা পরের কথা, কিন্তু সিনেমাটা যদি না হয় তাহলে তো গল্পটা বলাই হবে না। रुक्मिणी का कहना है कि यह एक ऐसी वुमेन सेंट्रिक फिल्म है जो एक हीरो प्रधान फिल्म की बजट में तैयार किया गया है। इस वजह से मुझे काफी खुशी मिली है। না, আমার মনে হয় না কোনো মতো বাংলা পিছিয়ে যাচ্ছে। আমার মনে হয় বিনোদিনীর হাত ধরে বাংলা অনেকটা এগিয়ে গেল বড়। কারণ তুমি যেই অন্য ভাষার ছবির উদাহরণগুলো দিলে সেইগুলো কিন্তু যদি তুমি দেখো, ধর আমি নাম নিয়ে বলছি, যদি তুমি শাহরুখ খান, সালমান খান এদের বিগ বাজেটের ছবি দেখো, আজকে সেই বাজেটে কিন্তু কোনো অন্য ভাষার ছবির নারী কেন্দ্রিক ছবি সেই বাজেটে হয় না। ওই কম্প্যারিজনে কিন্তু যেই বাজেটে ওদের ওখানকার উইমেন সেন্ট্রিক ফিল্ম হয়, আমাদেরও কিন্তু সেই রেশিও হিসাবে আমাদের সেই বাজেটেই হয়। কিন্তু এই প্রথমবার ছিল যে একটা সেই লেভেলে, মানে একজন হিরো যেই লেভেলে একটা সিনেমার বাজেট হয়, সেই লেভেলে একটা হিরোইনের সিনেমার বাজেট, যেটা বম্বেতে বা সাউথেও কিন্তু হয় না, ওখানে কম্প্রোমাইজ করেই বানানো হয়। একটা কুইনের যে বাজেট সেটা আমাদের হয়তো, যদি আমি ভুললাম বলি, পারমিতা একদিনেরও সেই রেশিওতে হয়তো হতে পারে। কিন্তু যখন বিনোদিনী হয়েছে, বিনোদিনীর বাজেট ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি আমি বলি যে জিৎ স্যার, বুম্বা দা, দেব, ওদের যে বিগ বাজেট সিনেমা হয় সেই রকম লেভেলে একটা বাজেটের ছবি, তো সেটা তো করা হয়েছে। আজকে পদ্মাবত কিন্তু জওয়ানের বাজেটে হয় না, আমি যেভাবে বলছি, বা পুষ্পা 2 এর বাজেটে কিন্তু আজকে যদি আমি দেখি সেই হিসাবে কিন্তু একটা পদ্মাবত বা একটা কুইন হয় না কিন্তু পুষ্পা 2 এর বাজেটে। সেইটাই সবকিছুতে। তো ওদের যারা সুপারস্টার হিরো, তাদের বাজেটে কিন্তু সুপারস্টার হিরোইনের কিন্তু সিনেমাগুলো হয় না, হয় ছবি কিন্তু তার থেকে কম। আমাদের এখানে সেটাই, কিন্তু সেই দিক থেকে বাংলা পিছিয়ে নেই। বাংলা বরঞ্চ অনেক বেশি নারীদেরকে এগিয়ে রেখে প্রচুর সিনেমা করে, নারীদেরকে বরঞ্চ অনেক স্ট্রং। যদি আমি নিজের কথা বলি, আজ আমি টেক্কাও করেছি, আজ কবির করেছি, ককপিট করেছি, কত স্ট্রং রোলস। আজকে আমাদের এখানে প্রচুর নারীদেরকে নিয়ে ছবি হয়, হ্যাঁ, কিন্তু বাজেট। যখন আমি বিনোদিনী নিয়ে এত কেন আমাদের টানা পড়ান, 5 বছর একটা স্ট্রাগল, কারণ একজন হিরো যেই বাজেটে ছবি করে সেই বাজেটে একটা হিরোইনকে দিতে সবাই ভয় পায় যে সেইটা আমাদের কিভাবে রিকভার হবে কি না হবে, সেটা কেউ দেখতে আসবে না। সেইটা ছিল সব থেকে বড় লড়াই। বিনোদিনী দাসী যাকে নিয়ে আমরা কথা বলছি, তার স্প্যান অফ টাইম মানে 12 বছরে উনি শুরু করেন কেরিয়ার, আর 26-এ র্যাপ আপ হয়ে যায়। এই স্প্যানটাকে টোটাল কি তুলে ধরা হয়েছে নাকি না বেশি? 7 থেকে 70, 70 বয়স থেকে 70 বয়সের প্রথম আপনারা দেখতে পাবেন পুরো বিনোদিনীর জার্নিটা। আমরা এখনো অব্দি যে আমরা নাটকে বা বীণা দাশগুপ্ত থিয়েটারে বা যা দেখেছি সেটা আমরা একটা ছোট স্প্যান দেখেছি। এই প্রথমবার সম্পূর্ণ বিনোদিনী দাসীকে আমরা নিয়ে আসছি একটি নতুন পাখা। रुक्मिणी कहती हैं, विनोदिनी दासी की जिंदगी में घटी अप्रत्याशित घटनाओं के मद्देनजर मैंने विनोदिनी के किरदार को चुना। জানো, আমি না ওরকম ভাবে কনসিয়াসলি চরিত্রগুলোকে কিন্তু আমি চুজ করি না। আমার কোথাও না কোথাও মনে হয় যে এটা চরিত্রগুলোই আমাকে চুজ করে বা ভগবানই আমার জন্য লিখে দেয়। কিন্তু হ্যাঁ, আমার যদি গল্প ভাল লাগে, আমার যদি চরিত্র ভাল লাগে, তখন আমি সেটা করি। এটাও ঠিক যে হয়তো আমি অদ্ভুত কিছু একটাই করতে সবসময় পছন্দ করি। সত্যি হয়তো সাবকনসিয়াসলি হয়তো আমি ভীষণ সারাদিন খুব মনোযোগ দিয়ে ভাবি না যে আমাকে না এরকম একটা পাথ ব্রেকিং ক্যারেক্টার করতে হবে, বা আমাকে হয়তো এরকম একটা লুকে আসতে হবে, একবার ন্যাড়া হতে হবে, একবার ছোট চুল হতে হবে, এখানে আমার কোমরের নিচ অব্দি চুল। সো এই সব কিছু, মানে যদি আমি সে অর্থে বলি 2024 থেকে আমার শুরুই হলো বুমারাং নিয়ে, যেটা একদম ভবিষ্যৎ নিয়ে একটা ছবি, একটা রোবট। তারপরে একদমই ভূতকালে যদি একটা ছবি বলি, সেটা টেক্কা, যেটা আমি মায়া চরিত্র করেছি। এবার একদমই মানে বর্তমানের ছবি। তারপর যদি আমি ভূতকালের কথা বলি, সেটা হলো বিনোদিনী। একদম। তো আমি এগুলো সাবকনসিয়াসলি হয়তো ভাবছি যে এরকম চরিত্র করি, বা হয়তো এটাই ভাবছি যেগুলো হয়তো আমি নারী হিসাবে দেখতে চাইবো সেই চরিত্রগুলোই আমি করছি। তো কোনোদিনও ভাবিনি যে আমি পর্দার বিনোদিনী হয়ে উঠবো, কিন্তু এটা হয়ে গেল। যখন আমার কাছে এলো, আমি পড়লাম, শুনলাম, ভালো লাগলো, প্রচন্ড ভাবে মুভড হলাম। এটাও ভেবেছিলাম যে কোথাও না কোথাও তাকে তার জায়গাটা, তার যোগ্য সম্মানটাও ফিরিয়ে দিতে হবে। আমার মনে হয় যে মানুষ হিসেবে না আমরা সবসময় খুব স্বার্থপর হয়ে উঠি। শুধু আমরা নিজেরটুকুই ভাবি যে আমি এটার থেকে কতটা বেনিফিট পেলাম, আমি 2 টাকা দিয়ে কিভাবে আমি 5 টাকা ফেরত নেবো। এই জিনিসটা আমি হয়তো এখনো সেইভাবে ভাবতে শিখিনি। আমরা যেটা জানি যে বিনোদিনী স্টার্টেড আর কেরিয়ার অ্যাজ মানে তাও আইএফ, তো সেখান থেকে কি মানে আমি গল্প একদম শুরুটা মানে শুরু কি এখান থেকে হয় না? কিচ্ছু বলবো না। रामकमल मुखर्जी की लिखी हुई किताबों ने रुक्मिणी को काफी रुलाया है। না, আমাকে যখন অ্যাকচুয়ালি রামের, আমি সিনেমা দেখার আগে আমার রামের লেখা বই পড়েছিলাম,
এবং আমি প্রচন্ড বই পড়ে কাঁদি। আমি সিনেমা দেখে কিন্তু অদ্ভুতভাবে কাঁদি না, খুব কম, মানে খুব রেয়ার, কিন্তু আমি বই পড়লে, কারণ আমি বই পড়তে খুব পছন্দ করি। আমি ওর কয়েকটা বই পড়েছিলাম যেখানে গল্প, আমি কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম। কিন্তু বিনোদিনীর গল্পটা যখন আমার কাছে নিয়ে আসে, প্রথমত আমি শক ছিলাম যখন আমায় বললো যে তোমাকে আমি আমার বিনোদিনী হিসাবে দেখছি। আমিও জিজ্ঞেস করলাম যে কিভাবে, কি ভাবছো তুমি? তখন আমাকে নাম বলে, এবং মুগ্ধ হওয়ার কারণটাই ছিল যে এই অন্যায়টা, এই অপরাধটা, পুরো গল্পটাই ঠিক ছিল যে ঠিক আছে, একজন নারী, সে 12 বছর বয়স থেকে স্টেজে আসে, বিশাল বড় সুপারস্টার হয়ে যায়। মানে তখনকার কারণে ওনাকে বলতেন যে কুইন অফ দ্য নেচার স্টেজ, মানে রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী যাকে বলে সেটা। কিন্তু তারপরে তার সাথে এত বড় অন্যায় যে তাকে বললে যে তোমার জন্য একটা এস্টাবলিশমেন্টের কারণে তাকে নিজেকে একদম মানে দান করে দেওয়ার মতো একটা কাজ করতে হলো, এবং তাকে বলা হয় যে বি থিয়েটার নাম রাখবো। কিন্তু লাস্টে সেই পুরুষরাই মিলে বলে যে না, কিন্তু তোমার যেখান থেকে তুমি জন্মেছো, তুমি যে কর্ম করো, সেইটার কারণে তাকে একদমই বঞ্চিত করে দেওয়া, সেটা একটা বিশাল বড় অপরাধ। সেটা যদি আমার সঙ্গে তো আমি কি করতাম? এবং আমার মনে হয় যে আমরা আজকে যে ফেমিনিজম নিয়ে কথা বলি, ফেমিনিজম মানে এটা না যে আমরা সারাক্ষণ পুরুষদেরকে খারাপ বলছি, আমরা বলছি যে আমরা পুরুষদের সঙ্গে পা মিলিয়ে, যেটা আমাদের সবার যোগ্য সম্মান, যেটা আমার যোগ্য জায়গা, সেই যোগ্য জায়গাটা আমায় দাও। আজকে যদি কোনো পোস্টারে মনে হয় যে এই হিরোইনের সোলো একটা মুখ থাকা দরকার, তাহলে থাকবে, বা হিরোর পাশে একটা মুখ থাকবে, একটা ম্যাগাজিন কাভারে তাকে রাখতে হবে তো রাখতে হবে, যদি সে সেই যোগ্য জায়গাটা ডিজার্ভ করে। সেইগুলো নিয়েই তো সবকিছু, একটা অফিসে, কাজে, সব জায়গায়। আজকে তো আমার সামনে মিডিয়া যারা দাঁড়িয়ে আছে, আমি তো কতগুলো মেয়েদেরকে দেখি, তারাও তো তোমাদের মতোই লড়ে প্রথমে এসে ইন্টারভিউটা নিতে আসছে। তো সেটা তার যোগ্য জায়গা, তো কেন হবে না? সেইভাবেই বিনোদিনী দাসী গল্পটা শুনে আমি ভেবেছিলাম যে স্টার থিয়েটারটা একটা অপরাধ, এটা কেন বি থিয়েটার হতে পারে না? সো আমি প্রতিদিন বলতাম রামকে, রাম এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। এবং আমি জানতাম যে আজ থেকে আমাদের প্রমোশন শুরু হবে, এবং আমি কোথাও না কোথাও এটা মেনে নিতে পারছিলাম না। হয়তো সেই কারণেই দিদিকে ওই অনুরোধটা করা, বলা, এবং মানে যেটা করে দিলেন উনি, এটা সিনেমার জয় নয়, এটা মানুষের জয়, এটা মহিলাদের জয়, মানে সারা জীবনের জন্য। তাই আমি বারবার বলছিলাম অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইটা করে দিলেন, এটাকে বিনোদিনী বি থিয়েটার না, বিনোদিনী থিয়েটার করে দিলেন। আচ্ছা চলো, what are your memories of shooting like? Memories of shooting is beautiful because পিরিয়ড ফিল্ম গুলো অনেক মজাও হয়, রিক্রিয়েট করতে হয়, অনেক কিছু সেটের মধ্যে মজা হয়, জীবজন্তু নিয়ে শুটিং করতে হয়, সেটা আবার আলাদা একটা এক্সপিরিয়েন্স। কারণ অভিনেতা অভিনেত্রীদের মুড তো তাও বোঝা যায়, কিন্তু পশু পাখিদের মুড তো বোঝা যায় না। তো আমাদের বসে থাকতে হয়, কখন কুকুর শট দেবে, কখন নাকাও শট দেবে, কখন ঘোড়া শট দেবে, কখন পায়রা ঘুরে উড়বে, মানে এইগুলো তো থেকেই যায়। তো ডেফিনেটলি বিকজ এইগুলো একটা থাকে, কস্টিউমের একটা ভীষণ প্রেসার থাকে, সেটের একটা ভীষণ প্রেসার থাকে যে সেটটা কিভাবে পারফেক্ট হয়েছে কি হয়নি, লোকেরা কি বলবে। আর আমি যে কলকাতাটা তুলে ধরেছি সেটা কিন্তু আমার একটা কল্পনার কলকাতা। তো আপনারা যখন হয়তো দেখবেন, হয়তো বলবেন যে এই কলকাতাটা তো কলকাতা নয়, বা হয়তো এই কলকাতাটা আমরা দেখিনি, কারণ 200-250 বছর আগে কলকাতা তো আমরা কেউই দেখিনি। আমি অনেক খোঁজার চেষ্টা হয়েছে যে কিরকম ছিল কি না, কিন্তু কিছুই তো নেই আনফরচুনেটলি। তো সেটা আমাকে তো ক্রিয়েটই করতে হয়েছে। इस फिल्म से जुड़ी यादगार लम्हों को साझा करते हुए रुक्मिणी ने कहा, এটা তো পুরোটাই একটা অনুভূতি, এটা একটা অন্য ফিলিং। আমার মনে হয় এটা যদি ব্যাখ্যা তুমি জিজ্ঞেস করো তাহলে এটাই বলবো যে যখন শুনলাম যে আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন, আমি ওখানে আধ ঘন্টা শুধু আমার মাকে জাকড়ে ধরে শুধু আমি কেঁদে গেছি। আমার যটা ফোন এসছে মিডিয়া থেকে, যজন বলেছে, আমি শুধু কেঁদে গেছি। যতবার কেউ ফোন করছে আমি শুধু কেঁদে গেছি। কারণ হয় না, আমরা বলি আমরা একটা চরিত্র করতে করতে তার জার্নিটাকে বুঝি, শিখি, কিন্তু এটা একটা অদ্ভুত জার্নি হয়েছিল। মানে আজকে যখন আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের পোস্টারটা, মানে আমাদের ছবিতে চন্দন করেছে, আমি যখন ওনার সাথে পুরো জার্নিটা করি, যখন লাস্ট সাহেব সেজে বিনোদিনী দাসী হয়ে আমি যাই ওনার সাথে দেখা করতে, আমি ওখানে বসে না, ওনার একটা বিছানা ছিলেন যেখানে চন্দন আসবে কিছুক্ষণ পরে রামকৃষ্ণ ঠাকুরের বেশে এসে বসবেন, আমি সেটে অন্যদিকে বসে শুধু কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমার বন্ধু চলে যাচ্ছে, আমি যাকে চিনি। ওখানে আমি ওই মুহূর্তটা বিনোদিনী হিসাবে অনুভব করছিলাম। মানে এই জার্নিটা না, হ্যাভ টু সে দিসটা, রামেরও একটা বিশাল বড় ক্রেডিট আমাকে জার্নিটা থ্রু দিয়েও নিয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে এই দিনটা, হয়তো 23শে জানুয়ারি আমার সিনেমা রিলিজ করছে, সেটা আমার সব থেকে বড় মুহূর্ত হওয়া উচিত, বা আজকে 1 জানুয়ারি, কিন্তু কোথাও আমার মনে হয় যে 30শে ডিসেম্বর 2024 যেদিনকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে উঠলো,
সেইটা আমার কাছে সব থেকে বড় দিন। আচ্ছা, রুক্মিণী কি তোমার এক দুয়া আর সিজার্স গ্রেটেস্ট কি দেখেছিল, তার জন্যই মানে শি ওয়াজ মানে রিয়েলি ফ্যাসিনেটেড উইথ ইউ? লাইক আমার সিজনস রিটিং তো আমার মনে আছে যে রুক্মিণী দেখেছিল এবং দেবও দেখেছিল। ওকে। আর তারপরে ও একদোও দেখেছে, ও আমার মোটামুটি সব কাজই দেখেছে। ইয়েস। তো সেখান থেকে কি মানে তোমার সাথে লিংক আপ? আর না, রুক্মিণীর সঙ্গে আমার প্রথম আলাপ হয় যখন রুক্মিণী লঞ্চও হয়নি, রুক্মিণী শুটিং করছে আপনাদের এখানে টালিগঞ্জ একটা স্টুডিও, NT1 বলে একটা স্টুডিও আছে, NT1 স্টুডিওর ওখানে ও শুটিং করছে, ওকে দেব লঞ্চ করবে। আমি দেবের সাথে দেখা করতে এসেছিলাম আমার একটা ছোট গল্পের সংকলন বই লং আয়রন আই স্ট্রিট লঞ্চের জন্য, বিকজ আমি বম্বেতে থাকি। তো ক্যালকাটা চ্যাপ্টারের জন্য ওই প্রথমবার আমি বোম্বাদা, পাউলি, দেব ওদের নিয়ে একটা ইভেন্ট করেছিলাম, সেখানে আমার আলাপ হয় আর দেব আলাপ করায়, আর তারপরে রুক্মিণীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়। তো ওই সময় থেকে দেবের সঙ্গে আমার রুক্মিণী দেব মানে ওইভাবে কানেকশনটা হয়। তো বেসিক্যালি দ্যাটস দ্য জার্নি। रुक्मिणी कहती है फिल्म का एक दृश्य है जिसे लोग देखने के लिए बेताब हैं। অবশ্যই অবশ্যই, এটা আমার মনে হয় বাংলার দর্শক সবাই বসে আছেন ঘরে ঘরে যে ওই মোমেন্টটা দেখার জন্য, যে রামকৃষ্ণ ঠাকুর যে বিনোদিনী দাসী যখন ওনাকে এতটা করে অবহেলা করা ছিল প্রভুর, সবাই বলেছিলেন যে তখনকার সময় বলেছিলেন যে বিনোদিনী কিভাবে প্রভু হয়ে পারফর্ম করতে পারে, এটা অপরাধ। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং এসে ওনাকে ওখানে আশীর্বাদ করেন, সেটাই তো ইতিহাসে সব থেকে বড় মানে জায়গা বিনোদিনীর জীবনে। তো সেইটা যে হয়েছে সেটা তো অবভিয়াসলি আমাকেও মুভ করেছে, এবং আমি আশা করছি যখন দর্শক সিনেমাটা দেখবে তাদেরও আশা করছি মন ছুঁয়ে যাবে। আর যেটা আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই ছবিটা নিয়ে? যেটা আমি তখনও বললাম মঞ্চে, যে ছবিটা বানাতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে সেটা কনসার্ন নয়, কিন্তু আপনারা মিডিয়া, আপনারা পুরুষ মহিলা যেই হন, আপনাদের মাধ্যম দিয়ে যদি আমি একটা দর্শকও পাই সেটাই আমার জয়। কারণ এই সিনেমাটা যদি চলে তাহলে এরকম ধরনের সিনেমা আমরা বানাতে পারবো। এই সিনেমাটা যদি না চলে, দর্শক যদি না আসে, তাহলে আবার আপনারা যেরকম ধরনের সিনেমা দেখছেন, আমি কিছু নাম নিতে চাই না, আপনারা সেই একই ধরনের গল্প, একই ধরনের সিনেমা দেখবেন। স্বাদ আপনাদের পাল্টাতে হবে। আমরা নতুন একটা জিনিস উপহার আপনাদের দিয়েছি, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে, সেই স্বাদটা আপনারা এনজয় করবেন এবং সেই স্বাদের ছবি আপনারা আরো চাইবেন। আপনারা চাইলেই আমরা বানাবো। ब्यूरो रिपोर्ट 24x7 ताजा समाचार। 24/7 তারা সমাচারকে বলি যে তাদের যা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা যারাই আছো, বড়দিনের অনেক শুভেচ্ছা রইলো। মেরি ক্রিসমাস টু all of you and happy new year in advance। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।